ওকে, আমাদের সেকেন্ড ক্লাস অন ফেরাস ফাউন্ডারি প্র্যাকটিস, মেটালজি অফ গ্রে আয়রন। সো আমরা কিছু ফিজিক্যাল মেটালজি অ্যাসপেক্ট গুলো আজকে দেখবো। So we'll see the graphite morphology, different size, shape, and distribution. Iron carbide system metastability নিয়ে একটু আলাপ করব। Then iron carbon silicon alloy how they solidifies সেটা নিয়ে একটু দেখব। আর বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কেমিক্যাল কম্পোজিশনের ভেরিয়েবল আছে সেটা নিয়ে একটু ডিটেইল আলাপ করব। Then properties of gray iron কেমন হয়ে থাকে, and lastly heat treatment of gray iron. So এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। So begin with the graphite morphology. Morphology শব্দটারে মিন করা হচ্ছে যে গ্রাফাইটটার শেপটা কেমন, সাইজটা কেমন এবং ডিস্ট্রিবিউশনটা কেমন। সো এই হলো গ্রাফাইট মরফোলজি। এটা আলাপ করার প্রয়োজন এই সেন্সে বিকজ প্রপার্টি অফ গ্রে আয়রন ইজ অ্যাবসলিউটলি কন্ট্রোলড বাই গ্রাফাইট মরফোলজি। এবং এই কারণেই আমেরিকান সোসাইটি যেটা ASTM একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে A247 ফর দ্য গ্রাফাইট মরফোলজি। সো এই ASTM A247 এর মধ্যে আছে হলো শেপ, সাইজ আর ডিস্ট্রিবিউশন অফ গ্রাফাইট। এটারই ইকুইভ্যালেন্ট একটা স্টাডি আছে আইসো স্ট্যান্ডার্ডে, আইসো R947, মোটামুটি কাছাকাছি, আমরা দেখব একটু পরে। So based on these standards, গ্রাফাইটের ফর্ম এবং শেপ গুলোকে 6টা ভাগে ভাগ করা হয়, 1 থেকে 6 এবং 1 থেকে 6। এই দুইটা একটা আরেকটা উল্টা। ASTM 1 নম্বর বলছে নোডুলার আয়রন আর আইসো স্ট্যান্ডার্ডে বলে 6 নম্বর নোডুলার আয়রন। সো নোডুলার আয়রন মানে পারফেক্টলি স্ফেরিক্যাল যদি গ্রাফাইট শেপ হয় সেটা হলো নোডুলার আয়রন। 2 নম্বরটাকে নোডুলার আয়রন বলছে কিন্তু এটা পারফেক্টলি স্ফেরিক্যাল হয় নাই। দেন টেম্পার্ড কার্বনের কথা আমরা আলাপ করেছি, যখন ম্যালেবল আয়রনের মধ্যে কার্বন গুলো জাস্ট অ্যাকুমুলেট হয়ে নিয়ে একটা শেপ তৈরি করে। ইট ইজ নট রাউন্ড, কাছাকাছি একটা অ্যাগ্লোমেরেশন টাইপের একটা কিছু। সো দিস ইজ দ্য টেম্পার্ড কার্বন, 3 নম্বর সাইজ ASTM এর মধ্যে। দেন কোয়াসি ফ্লেক গ্রাফাইট আছে 4 নম্বর, ক্র্যাপ ফর্ম গ্রাফাইট আছে 5 নম্বর, এন্ড দেন ফ্লেক গ্রাফাইট বা একদম গ্রে আয়রনের যে ফ্লেকের কথা আমরা বলছি সেটা হলো ফ্লেক গ্রাফাইট, এটা 6 নম্বর অ্যাকর্ডিং টু ASTM, এবং আইসোর মধ্যে অ্যাকর্ডিং টু 1 নম্বর। এখন এই ফ্লেক গ্রাফাইটকেও পরবর্তী পর্যায়ে আরো কয়েকটা ভাগে ভাগ করা হয় ডিপেন্ডিং অন দ্য গ্রাফাইট সাইজ and depending on the graphite distribution. Okay, আমরা দেখি। So this is the first 6 form of graphites. এটা হলো আমাদের বলছি নোডুলার আয়রন। So this is নোডুলার গ্রাফাইট। এটাও নোডুলার গ্রাফাইট কিন্তু রাউন্ড হয় নাই, পারফেক্টলি রাউন্ড হয় নাই। এটা হলো মেডিয়েবল আয়রনের টেম্পার্ড কার্বন, এটাকে বলে কোয়াসি ফ্লেক, এটাকে বলে ক্র্যাব ফর্মের গ্রাফাইট, আর এটা হলো পারফেক্টলি ফ্লেক গ্রাফাইটস। So these are the 6 form of graphite. Then এই ফর্ম 1 গ্রাফাইট যেটা আছে গ্রাফাইটিক ফ্লেক, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। 1 নম্বর অ্যাকর্ডিং টু সাইজ, এটা একটা ক্লাসিফাই করা হয় যে 4 ইঞ্চি লংগেস্ট ফ্লেক হলো এভারেজে 4 ইঞ্চি অথবা তার চেয়ে বড়। এখানে আছে 2 থেকে 4 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি, এক্সেট্রা এক্সেট্রা। সো এর টোটাল 8টা ভাগে ভাগ করা হয় এবং স্মলেস্ট হলো 1/16 অফ অ্যান ইঞ্চ বা তার চেয়ে ছোট, 4 ইঞ্চি বা তার চেয়ে বড়, 1/16 অফ অ্যান ইঞ্চ তার চেয়ে ছোট। সো এই হলো টোটাল 8টা ক্লাসিফিকেশন বেসড অন গ্রাফাইট ফ্লেক সাইজ। Then there is another one, 5টা আছে বেসড অন গ্রাফাইট ডিস্ট্রিবিউশন, ফ্লেক গ্রাফাইটের ডিস্ট্রিবিউশনের অনুযায়ী। So this is the preferred graphite, আমরা চাই গ্রে কাস্টার্ডের মধ্যে এই ধরনের ফর্ম করুন। So this is the randomly oriented, uniformly distributed. So this is the F type graphites, এবং এটা করতে গেলে পরে আমাদের ইনোকুলেশন বলতে কাকে বলে, যে আমরা এমন কিছু অ্যাড করব যেটা গ্রাফিটাইজেশন প্রসেসকে হেল্প করবে। সো ইনোকুলেশন পারফেক্ট করা আছে এবং গ্রাফিটাইজেশন প্রসেস কমপ্লিট হয়েছে। সো এই ধরনের সিচুয়েশন হলে পরে টাইপ এ গ্রাফাইট পাওয়া যাবে। 2 নম্বর হলো
এটাকে বলে রোসেট গ্রুপিং। ইউটেকটিক সেল সাইজ ইজ লার্জ বিকজ অফ দ্য লো ডিগ্রি অফ নিউক্লিয়েশন। সো নিউক্লিয়েশন কম হয়েছে। তোমাদের সলিডিফিকেশনের কথা মনে আছে যে একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি সলিডিফিকেশন করতে হয়, আমরা বলি যে সলিডিফিকেশন যেহেতু প্রথমে নিউক্লিয়েশন এন্ড গ্রোথ ফর্মে হয়, সো নিউক্লিয়েশন করতে গেলে পরে আমরা বলি হোমোজেনিয়াস নিউক্লিয়েশন হয় না, সো টেম্পারেচার নিচে দিকে দিতে হয়, যেটাকে আমরা বলেছিলাম কি আন্ডার কুলিং। সো এই ধরনের সিনারিও যদি হয়, আন্ডার কুলিং যদি এক্সিস্ট করে, তাহলে পরে এই একটা লোয়ার টেম্পারেচার কোনো একটা জায়গায় যে নিয়ে হঠাৎ করে মানে র্যান্ডমলি নিউক্লিয়েশন হয়। তো এই জন্যই ভেরি ফাইন নিউক্লিয়াস ফর্ম করে, গ্রাফাইট তৈরি হয়, এক একটা জায়গায় তৈরি হয়, এবং এটা আলটিমেটলি যত টেম্পারেচার পরবর্তী নামতে থাকে তত একটু বড় হয়। সো সেন্টারে ইউজুয়ালি ভেরি স্মল থাকে এবং এটা আলটিমেটলি গ্রো করতে করতে একটু বড় হতে থাকে। সো দিস ইজ দ্য রোসেট টাইপ গ্রাফাইট। দেন সি যেটা আছে সেটাকে বলে সুপার ইম্পোজড ফ্লেক্স সাইজ, র্যান্ডম ওরিয়েন্টেড বাট সুপার ইম্পোজড ফ্লেক্স সাইজ। এটা কখন হয়? আমাদের ইউটেকটিক লাইন, ইউটেকটিক পয়েন্টের কথা মনে আছে, তোমাকে ফেজ জায়গাটা ভিজুয়ালাইজ করতে হবে। আয়রন আয়রন কার্বাইড সিস্টেমের ফেজ ডায়াগ্রাম যদি দেখি, তাহলে পরে ইউটেকটিক কম্পোজিশনের ডান পাশে যে হাইপার ইউটেকটিক আছে, তো হাইপার ইউটেকটিক সাইডে প্রথম লিকুইড সলিডিফাই যেটা হয় সেটা হলো Fe3C। কারণ যেহেতু এটা গ্রাফাইট সিস্টেম বলছি, সো প্রথম সলিড যেটা ফর্ম করে, প্রথম সলিড যেটা সেটা হলো গ্রাফাইট। বাদিকে যদি হতো হাইপো সাইডে হতো তাহলে অস্টেনাইট ডেনড্রাইট ফর্ম করতো, ডান দিকে যদি হাইপার সাইডে হয় তাহলে গ্রাফাইট ফর্ম করে। তার মানে ইনিশিয়ালি গ্রাফাইট ফর্ম করা স্টার্ট হয়েছে এবং এই গ্রাফাইটই আলটিমেটলি আস্তে আস্তে বড় হতে থাকে। যখন লিকুইড সলিউশন শুরু হচ্ছে, তার মানে ইউটেকটিক সলিউশন শুরু হয়, ওই গ্রাফাইটের উপরে জমতে থাকে। অ্যাজ এ রেজাল্ট গ্রাফাইট সাইজ বিকাম ভেরি চাঙ্কি, এবং এই চাঙ্কি হওয়ার কারণে এখনো লিকুইড আছে, গ্রাফাইট ইজ এ সলিড বাট it's a graphite, so density is lighter than the liquid metal, so ultimately এগুলো উপরে ভাসতে থাকে, উপরে বেশি বেশি সারফেসে চলে আসে, এবং এই গ্রাফাইট গুলোকে তখন বলে কিস গ্রাফাইট, কে এখানে যে KISH, কিস গ্রাফাইট। এবং এগুলো উপরে ভেসে ওঠে অ্যাজ এ রেজাল্ট সেগ্রিগেশন অফ কার্বন হেভিলি হয়ে থাকে, কারণ মোস্ট অফ দ্য কার্বন উপরে চলে আসছে গ্রাফাইট ফর্মে, নিচের দিকে লিকুইডের মধ্যে কার্বন অনেক রয়েছে। সো সেগ্রিগেশন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যে গ্রাফাইট গুলো ফর্ম করছে ভেরি চাঙ্কি সাইজ, সো টেনসাইল প্রপার্টি মার্কলি রিডিউস হচ্ছে এবং কজিং পিটিং অন মেশিং সারফেস। ওকে, সো এ হলো টাইপ সি। এই দুইটা মোটামুটি কাছাকাছি, সেটা হলো যদি ইনকমপ্লিট ইনসাফিসিয়েন্ট গ্রাফাইট নিউক্লাই থাকে, মানে আমাদের যে সিলিকন যেগুলো দেওয়া হয়, সিলিকন যদি ইনকমপ্লিটলি দেওয়া হয়, সিলিকনের পরিমাণ যদি কম থাকে, তাহলে পরে সাফিসিয়েন্ট নিউক্লিয়াস ডেভেলপ করে না, সো আন্ডারকুলিং হওয়ার চান্স থাকে। তো আন্ডারকুলিং হচ্ছে এবং সলিডিফিকেশন যেটা হচ্ছে সেটা হলো ওই অস্টেন ডেনড্রাইটের চারিদিকে ডেনড্রাইটের ফাঁকে ফাঁকে যে লিকুইড থাকে, সেই লিকুইডের মধ্যে সেগ্রিগেশন হওয়ার পরে কার্বন বেড়ে গেল, তখন নিউক্লিয়ার গ্রাফাইট ফর্ম করা শুরু করে। সো এই ধরনের যদি ইন্টারডেনড্রাইটিক সেগ্রিগেশন টাইপের গ্রাফাইট ফর্ম করছে, এটা দুই ধরনের হতে পারে। একটা হলো র্যান্ডমলি, সো এখানে গ্রাফাইট গুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এখানে হলো প্রিফার্ড ওরিয়েন্টেশন আছে। সো বোথ আর ইন্টারডেনড্রাইটিক সেগ্রিগেশন, বাট one is random orientation, একটা হলো preferred orientation, একটা particular direction এ they are oriented. So mainly এটা hypoeuclidean সাইডে হয়ে থাকে, এবং এটা হচ্ছে এক নম্বর আন্ডারকুলিং হতে হবে, দুই নম্বর প্রপার নিউক্লিয়েটিক সাইড কম, তার মানে আমরা নিউক্লিয়েশনটা কম দিয়েছি, সিলিকনের পরিমাণ কম হয়ে গেছে। তো এটা হলো সব থিওরিটিক্যাল হিসাব, মানে ছবি এখানে আঁকা হয়েছে। এটা হলো রিয়েল কেস সিনারিও, মাইক্রোস্ট্রাকচার, অ্যাকচুয়াল মাইক্রোস্ট্রাকচার অফ কাস্টিং। এটা হলো নরমালি প্রেফার্ড, আমরা মাইক্রোস্ট্রাকচার চাই। তো গ্রাফাইট, স্যার আমরা আগের স্লাইডটাই দেখতে পাচ্ছি। আগের স্লাইডটা দেখতে পাচ্ছো? 7th of 26 ওই স্লাইডটাই দেখতে পাচ্ছি। না, দেখা যাচ্ছে স্যার, পরেরটাও দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। এখন পেজ 8 আসছে? জি স্যার। ইয়েস স্যার। আমার স্যার এখনো আসেনি। আমাদের নেটের সমস্যা। দেখো তোমার নেটে কি অবস্থা আছে, বাকিরা দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো র্যান্ডম ওরিয়েন্টেশন, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড গ্রাফাইটস।
এটা হলো রসেটের গ্রুপিং, যেটা হচ্ছে এখানে একটা রসেট ফর্ম করেছে, এখানে একটা রসেট, এখানে একটা রসেট, এই ধরনের সিনারিও। টাইপ সি যেটা ইস্ট গ্রাফাইট যেটা বলেছিলাম, বড় বড় সাইজের গ্রাফাইট ফর্ম করে। সো প্রাইমারি গ্রাফাইট যেটা ফর্ম করেছে জাস্ট সলিডিফিকেশনের শুরু, লিকুইড থেকে যেটা শুরু হয়। আর বাকি যেগুলো ছোট ছোট গ্রাফাইট যেগুলো আছে এগুলো হলো ইউটেকটিক সলিডিফিকেশনের সময় যেটা হয়েছে। আর এটা হলো ইন্টারডেন্ড্রাইটিক। সো দিস ইজ দ্য প্রিফার্ড ওরিয়েন্টেশন, সরি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, আর এটা হলো প্রিফার্ড ওরিয়েন্টেশনে ডিস্ট্রিবিউটেড হয়েছে। So it has the real case structure based on A247. Okay, এখন মেটাস্টেবল নেচার আমরা কিছু আলাপ করেছি আয়রন কার্বন কার্বাইড সিস্টেম। স্যার ইয়েস স্যার, আমি নেক্সট ছবিটাও দেখতে পাচ্ছেন স্যার। আমি কি লগ আউট করে আবার লগ ইন করব? হ্যাঁ, তুমি লগ আউট করে আবার লগ ইন করো। সো এই Fe3C আয়রন কার্বাইড সিস্টেম যেটা আছে, এটার মেটাস্টেবিলিটি ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, আমরা যেটা ক্লাসে আলাপ করেছি। এবং তার মধ্যে কেমিক্যাল কম্পোজিশন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এই আমরা স্ট্রাকচার কম্পোজিশনের একটা হিসেবে দেখেছিলাম যে এই কেমিক্যাল কম্পোজিশন স্ট্রাকচার এগুলো ওয়াইড রেঞ্জে ভ্যারি করে, এবং রেঞ্জ অফ অ্যালয় কম্পোজিশনের প্রপার্টিজ অফ প্রোডিউসার বেটার আন্ডারস্টুড বাই কনসিডারিং দি আয়রন মেটালার্জি। সো মেটালার্জিটা জানলে পরে মোটামুটি একটা আইডিয়া করা যায় আমাদের যে স্ট্রাকচারটা। স্যার লগ ইন করতে পেরেছি এখন স্যার। মেটাস্টেবল নেচার Fe3 সিস্টেম ঠিকই আছে, আমরা এটাই পড়াচ্ছি। সো তাহলে পরে এখানে তো যেটা বলছি যে মেটাস্টেবল নেচারটা এটা বুঝতে গেলে পরে আমাদের যদি আমরা মেটালার্জিটা দেখি, যে আয়রন মেটালার্জি পার্টিকুলারলি এই সিস্টেমের মেটাস্টেবিলিটি যদি হিসাব করি, তো তাহলে নর্মাল কন্ডিশনে আমরা যদি একটা আয়রন কার্বন সিস্টেম কুলিং চিন্তা করি, লেটস সে হাইপার সাইডে যদি এখানে হাইপোইউটেটেড গ্রেটার দেন দেখানো আছে, সো এটা লেস দেন হবে। হাইপোইউটেটেড আয়রন কার্বন মানে লেস দেন 4.3। সো এইটার কথা যদি চিন্তা করি, তার মানে আমাদের ফেজ ডায়াগ্রামে ইউটেকটিকের বাঁ দিকে। সো আমরা যদি কুলিং দেখি, তাহলে পরে প্রথমে লিকুইড থেকে প্রথম যে সলিডটা ফর্ম করবে সেটা হলো অস্ট্রেলিয়ান ডেনড্রাইট। সো অস্ট্রেলিয়ান ডেনড্রাইট আগে শুরু হবে, এবং তারপরে অস্ট্রেলিয়ান বাড়তে থাকবে ফাইনাল লিকুইড যায় ইউটেকটিক টেম্পারেচার যায় লেডিব্রেট ফর্ম করবে। লেডিব্রেট হলো অস্ট্রেলিয়ান প্লাস Fe3C একটা মিক্সচার, সো ইউটেকটিক মিক্সচার। সো আমরা ফাইনালি যখন টেম্পারেচার কমতে থাকবে, কমে যে ইউটেক্টর টেম্পারেচার নিচে যখন আসবো, তখন এই লেডিব্রাইটটা অর্থাৎ অস্ট্রেনাইট যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় অস্ট্রেনাইট গুলো চেঞ্জ হয়ে যাবে টু পারলাইট। তো এই অস্ট্রেলিয়ান ডেনড্রাইট যেটা ছিল ইনিশিয়ালি প্রাইমারি অস্ট্রেলিয়ান ডেনড্রাইট, ইট উইল চেঞ্জ টু প্রাইমারি পারলাইট ডেনড্রাইট, এন্ড দেন লেডিব্রাইটের মধ্যে অস্ট্রেনাইট কার্বাইড আছে, সো কার্বাইড থেকে যাবে অস্ট্রেনাইট পারলাইট হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা যেটা পাবো পারলাইট ডেনড্রাইট পাবো, এবং লেডিব্রাইট হলো ট্রান্সফর্ম লেডিব্রাইট তখন বলে। ট্রান্সফর্ম লেডিব্রাইটের মধ্যে কি আছে? পারলাইট প্লাস কার্বন। তো এই হলো মোটামুটি অ্যাকচুয়াল বা রিয়েল স্ট্রাকচার অফ অ্যান হাইপোইউটেটেড অ্যালয়, যেখানে মেটাস্টেবিলিটি আমরা চিন্তা করি নাই। তার মানে Fe3 সিস্টেমটাই এখানে এক্স্যাক্টলি সেভাবে আছে। দিস ইজ দ্য নরমাল কন্ডিশন। তো ইউটেকটিক Fe3C অ্যালয়ের মধ্যে ওই উপরে অস্ট্রেলিয়ান ডেনড্রাইট থাকবে না, শুধু ইউটেকটিক থাকবে। সো ট্রান্সফর্ম ইউটেকটিক বা ট্রান্সফর্ম লেডিব্রাইট হবে। এখন আয়রন কার্বাইডটা আনস্টেবল হয়, আমরা কয়েকটা কন্ডিশনের কথা বলেছি। এক নম্বর হলো যে হাই টেম্পারেচারে এই সিনারিওটা বাড়তে থাকে, তার মানে টেম্পারেচার যদি লিকুইডে বেশি হয় তখন আনস্টেবিলিটি তত বাড়ে, এক নম্বর। দুই নম্বর, ইন কন্টাক্ট উইথ গ্রাফাইট এট এলিভেটেড টেম্পারেচার, তার মানে সামহাউ যদি লিকুইডের মধ্যে গ্রাফাইট তৈরি হয়ে যায়, গ্রাফাইট থাকে, তাহলে পরে মেটাস্টেবিলিটি বেড়ে যায়। In presence of certain element in the alloy, particularly silicon থাকলে পরে এই আনস্টেবিলিটি আরো ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। সো এই আয়রন কার্বাইড সিস্টেম আন্ডার নরমাল কন্ডিশনে যেটা হওয়ার কথা ছিল, সেই আয়রন কার্বাইড বিকাম আনস্টেবল বিকজ অফ দিস থ্রি prevailing situations, and conversely গ্রাফাইট প্রিভেন্টেড হবে, তার মানে এই Fe3C টাই প্রিভেল করবে, মেটাস্টেবল কার্বাইড যেটা আমরা বলি সেটা প্রিভেল করবে যদি কুলিং র্যাপিড হয় and alloy contains certain elements। তার মানে certain element contains or not contains, দুইটাই আমরা এখানে আলাপ করতে পারি। ফর এক্সাম্পল কার্বন কম থাকে, সিলিকন একদমই নাই, অথবা অন্য কিছু এলিমেন্ট আছে। সো এই ধরনের সিনারি যদি হয়,
তাইলে পরে মেটাস্টেবিলিটি অফ আয়রন কার্বাইড এটা টোটালি এলিমিনেটেড হয়ে যায়। সো এই ধরনের সিনারিওতে একটা অ্যালয়ের কথা যদি চিন্তা করি, আয়রন কার্বন সিলিকন অ্যালয়। সো এটা হলো শুধু আয়রন কার্বাইড সিস্টেম, 0% সিলিকন। আগে মডিফিকেশন গুলো চেক করো, এখানে সিলিকন 2%, এখানে সিলিকন 4%। সো সিলিকন যত বাড়তে থাকে এই অস্ট্রেলিয়ার জোনটা তত ছোট হচ্ছে, অস্ট্রেলিয়ার জোন তত ছোট হচ্ছে। এট দ্য সেম টাইম ফেরাইট জোন যেটা আছে, ফেরাইট জোনটা তত বড় হচ্ছে। সো এই লাইনটা হরাইজন্টাল লাইন উপর দিয়ে উঠতে থাকে, তার মানে ফেরাইটের পরিমাণ বাড়ছে, এখানে ফেরাইটের পরিমাণ বাড়ছে। সো যত জায়গায় অস্ট্রেলিয়ার আছে সব জায়গাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বিকজ silicon is strongly graphite promoter, austenite কি বলবো এটাকে not promoter. সো একটা টিপিক্যাল অ্যালয় যদি চিন্তা করি, লেটস সে আমরা 3.5% কার্বন একটা অ্যালয়, যে আমাদের 2% সিলিকন আছে, এই ধরনের একটা অ্যালয় যদি সলিডিফিকেশন দেখি, তাহলে এই জায়গা থেকে সলিডিফিকেশন শুরু হবে, ইউ উইল হ্যাভ প্রাইমারি অস্টেনাইট, ডেনড্রাইট, এবং তারপরে এই ইউটেকটিক লাইনটা একটা জোন অফ লাইনে হয়ে যাবে। আমরা গত ক্লাসে বলেছি, সো জোন এটা শুরু এবং শেষ, এই জোনের মধ্যে যায় নিয়ে লেডিবোরাইট উইল চেঞ্জ। সো রিমেইনিং লিকুইড ট্রান্সফার টু অস্টেনাইট প্লাস গ্রাফাইট। যেহেতু সিলিকন অনেক বেশি আছে, সো দেয়ার উইল বি নো কার্বাইড। এখানে কার্বাইডের কথা বলা আছে, Ca কার্বাইড মিন করছে। সো এখন সিলিকন বেশি থাকার কারণে দেয়ার উইল বি নো কার্বাইড, ইট উইল বি গ্রাফাইট। সো ফার্স্টলি তাহলে অস্টেনাইট ফর্ম করলো, এই টেম্পারেচারে এই পর্যন্ত অস্টেনাইট বড় হবে, এবং রিমেইনিং লিকুইড এই জোনের মধ্যে যেয়ে নিয়ে অস্টেনাইট প্লাস গ্রাফাইট ইউটেকটিক ফর্ম করবে। আমরা যেটা বলেছি অস্টেনাইট গ্রাফাইট ইউটেকটিক ফর্ম করবে। সো আলটিমেটলি আফটার ইউটেকটিক পয়েন্ট আমরা স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন, ইউ নো হাউ টু ক্যালকুলেট ইট। সো অ্যারাউন্ড 10% অস্টেনাইট থাকবে এন্ড 90% ইউটেকটিক মিক্সচার থাকবে। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জোনটা আছে, সেই জোনের মধ্যে অ্যাপারেন্টলি কোনো কিছু চেঞ্জ হয় না, কিন্তু বিকজ অফ দিস লাইন অস্টেনের মধ্যে কার্বন সলিবিলিটি কমতে থাকে। তো এখানে কার্বন সলিবিলিটি ম্যাক্সিমাম ছিল, এখানে কার্বন সলিবিলিটি লোয়েস্ট। তো এই যে অতিরিক্ত যে এই লাইনটা এইটুকু পরিমাণ, সো এই পরিমাণ কার্বনটা অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে আসবে। সেই অস্ট্রেলিয়া থেকে বেরিয়ে আসবে, যেহেতু অলরেডি গ্রাফাইট ইজ দেয়ার, সো অস্ট্রেলিয়া থেকে কার্বনটা বেরিয়ে আসে গ্রাফাইট ফর্মে। নর্মাল কন্ডিশনে যদি কোনো গ্রাফাইট ফর্ম না করে, তাহলে আলটিমেটলি এখানে থাকবে কার্বাইড। সো অস্টেনাইট প্লাস কার্বাইড থাকতো, তখন এখান থেকে কার্বন যেটা বেরিয়ে যেত সেটা কার্বাইড ফর্মে বেরিয়ে যেত। এখন যেহেতু গ্রাফাইট আছে সিস্টেমে, সো এটা গ্রাফাইট ফর্মে বেরিয়ে যাবে। সো প্রিসিপিটেশন অফ কার্বন ইন দ্য ফর্ম অফ গ্রাফাইট এটা হতে থাকবে এই টেম্পারেচার থেকে শুরু করে এই টেম্পারেচার পর্যন্ত। সো ইউটেক্টর জোনে যখন চলে আসবো, ইউটেক্টর জোনে যায়নি অল অস্টেনাইট ট্রান্সফার টু পারলাইট, ঠিক আছে। এবং সিচুয়েশন যদি এমন হয় যে হাই টেন্ডেন্সি অফ গ্রাফিটাইজেশন ইজ দেয়ার, সেই সমস্ত ক্ষেত্রে পারলাইটও ফর্ম করবে না, তখন অস্টেনাইট চেঞ্জ টু ফেরাইট প্লাস গ্রাফাইট। সো এই ধরনের সিনারিও হতে পারে। আমরা নর্মালি মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউতে, অর্থাৎ আমরা স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউতে নর্মালি এটা প্রেফার করি না, আমরা চাই একটু সাম ডিগ্রি অফ পারলাইট থাকুক, কারণ পারলাইটই উইল গিভ ইউ দ্য স্ট্রেংথ। সো হায়ার স্ট্রেংথ অ্যালয় যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের এই অস্টেনাইট টু পারলাইট ট্রান্সফরমেশন যেটা আছে, এটা 100% এটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়। আদারওয়াইজ আমরা যদি সফটওয়্যার স্ট্রাকচার চাই, তাহলে পরে এই অস্টেনাইট পুরাটাই ফেরাইট এবং গ্রাফাইট চেঞ্জ হয়ে যাবে during nuclear transformation. So finally আমরা will have the structure isolated area of ferrite, প্রাইমারি অস্টেনাইট থেকে যেটা এটা ভাঙবে, সেখান থেকে আমরা পাবো ডেনড্রাইট যেটা ছিল, সেই ডেনড্রাইট এলাকায় আমরা ফেরাইট পাবো, আর এখান থেকে লেডোবোরাইট যেটা ফর্ম করেছিল, লেডোবোরাইটের ওখানে আমরা ফেরাইট পাবো। সো দুইটা আলাদা আলাদা ফেরাইট থাকবে এবং চারিদিকে গ্রাফাইটের পার্টিকেল থাকবে। সো এই হলো আমাদের সলিডিফিকেশন অফ আয়রন কার্বন সিলিকন অ্যালয়। সো তাহলে পরে এই ওভারঅল ট্রান্সফরমেশনটা যদি খেয়াল করি, তাহলে আমরা তিনটা জোন পাচ্ছি। এক নম্বর হলো ডিউরিং সলিডিফিকেশন গ্রাফাইট ফর্ম করছে, দুই নম্বর হলো ডিউরিং প্রিসিপিটেশন, ডিউরিং এই সলিড স্টেট ট্রান্সফরমেশনের মধ্যে প্রিসিপিটেশন হয়ে একটা ফর্ম করছে, আরেকটা সলিড স্টেট ট্রান্সফরমেশন আছে যেখানে ইউটেক্টয়েড ট্রান্সফরমেশন হচ্ছে। সো সলিডিফিকেশন স্টেজে বা লিকুইড স্টেজ ট্রান্সফরমেশন একটা, আর সলিড স্টেট ট্রান্সফরমেশন দুইটা। একটা হলো এই জোনের মধ্যে যেখানে অস্টেনাইট থেকে প্রিসিপিটেশন হয়, আর একটা হলো অস্টেনাইট ট্রান্সফরমেশন হয়। এবং সিলিকন যদি স্ট্রাকচারে থাকে, এই all this transformation is heavily controlled by the presence of silicon. Okay, তাহলে গ্রাফিটাইজেশন ডিউরিং সলিডিফিকেশন,
এখানেই মূলত গ্রাফাইট কি ফর্মে হবে সেটা ডিসাইড হয়ে যায়। অর্থাৎ গ্রাফাইটটা টাইপ 1 গ্রাফাইট হবে নাকি পরবর্তী পর্যায়ে আমরা যে টাইপ 2 টাইপ 3 বা একদম নিচে যেটা একদম লাস্ট যেটা কি করে ডেনড্রাইটিক যেটা হচ্ছে সেই ধরনের হবে, তারপর সেটা ডিসাইড করে এখানে, বিকজ এখানে নিউক্লিয়েশন প্রসেসটা কন্ট্রোল করে। সো সেগ্রিগেশন, আন্ডার কুলিং, র্যাপিড কুলিং এই সমস্ত জিনিস যদি থাকে তাহলে টাইপ ডি গ্রাফাইট তৈরি হয়। সাপ্রেশন অফ ইউটেকটিক ফ্রিজিং যদি হয় তাহলে পরে হোয়াইট আয়রন ফর্ম করবে, নো গ্রাফাইট অ্যাট অল উইল ফর্ম। সো ফ্যাক্টরস যেটা ইনফ্লুয়েন্স করে বেসিক্যালি সলিডিফিকেশনকে, একটা হলো সেকশন সাইজ, এটা কুলিং কে কন্ট্রোল করে, সুপারহিট আদৌ হচ্ছে থাকছে কিনা, হাই টেম্পারেচার এখানে কতটুকু আছে সেটা, এবং ইনোকুলেশন। সো এই তিনটা জিনিস আলটিমেটলি কন্ট্রোল করে সলিডিফিকেশন স্টেজে গ্রাফাইট কি ধরনের হবে এবং কি ডিস্ট্রিবিউশনের সাইজ শেপ হবে। সো সেকশন সাইজটা কি হচ্ছে? লো নিউক্লিয়েশন রেট, স্লো কুলিং রেট, র্যাপিড গ্রাফিটাইজেশন। সো উইল হ্যাভ টাইপ AB গ্রাফাইট। সো নিউক্লিয়েশন রেট কম আছে, ছোট ছোট জায়গায় অল্প অল্প জায়গায় গ্রাফাইট পাম্প করছে। স্লো কুলিং রেট যদি হয় তাহলে ওই যে জায়গায় গ্রাফাইট পাম্প করলো সেগুলো আলটিমেটলি বড় হচ্ছে। গ্রাফিটাইজেশন প্রসেস র্যাপিড হচ্ছে, লার্জ র্যান্ডমলি নিউক্লিয়েটেড প্লেট পাম্প করছে। মডারেট কুলিং, আন্ডার কুলিং অল্প পরিমাণে হয়েছে, মডারেট নিউক্লিয়েশন উইথ স্টিল টাইম ফর ডিফিউশন এন্ড গ্রাফিটাইজেশন, তাহলে পরে স্মল ফ্লেক ফর্ম করবে। যেহেতু আন্ডার কুলিং একটু হয়েছে সো অনেক জায়গায় নিউক্লিয়াস ফর্ম করবে, ছোট ছোট নিউক্লিয়াস ফর্ম করবে। তো আলটিমেটলি টাইপ এ বি যেটা সেটা বড় বড় সাইজের এটা না হয়ে ছোট ছোট অনেক সাইজের ডিস্ট্রিবিউশন হবে। সিভিয়ার আন্ডার কুলিং যদি হয় তাহলে পরে কোনো রকমের গ্রাফাইট ফ্লেক ফর্ম করবে না, গ্রাফিটাইজেশন টোটালি প্রিভেন্ট হবে এবং চিল্ড এন্ড হোয়াইট কাস্ট আয়রন ফর্ম করবে। সুপার হিটিং যদি থাকে, আমরা বলছি টেম্পারেচার যত বাড়বে তত নরমালি গ্রাফাইট ফর্ম করার টেন্ডেন্সি বাড়ে, তো এখানে আন্ডার কুলিং হওয়ার সম্ভাবনাও বাড়ে। সো প্রডিউস টাইপ জি ই গ্রাফাইট হয়। চিল মটোল্ড আয়রন অলসো অকার ইফ নট ইনোকুলেট প্রপারলি। সো ইনোকুলেশন যদি ঠিক মতো না থাকে, একটা লিকুইড হ্যাভিং হাই টেম্পারেচার উইল ফর্ম চিল আয়রন অর মটোল্ড আয়রন, তার মানে মিক্সচার অফ গ্রে আয়রন অর এন্ড আদার ভ্যারাইটিস ফর্ম করবে। আদার ভ্যারাইটি মানে মিন করছি হোয়াইট আয়রন। Inoculation, that is the important stage. Addition to molten iron. Inoculation, the most common inoculation হলো silicon in the form of ferrosilicon. So ferrosilicon add করা হয় বিভিন্ন স্টেজে, এবং ferrosilicon add করলে পরে nucleation tendency-টা বেড়ে গেল, তখন graphite form করে. So produce marked change in graphite type by preventing undercooling. The effect is the most pronounced when added superheated liquid. So superheated liquid এর মধ্যে যদি তুমি ফেরোসিলিকন দাও বা সিলিকন দাও তাহলে পরে inoculation will be the most effective and the iron will form. Only about 0.05 to 0.25 ferrosilicon is needed. So অল্প পরিমাণ সিলিকন থাকলে পরে more than enough গ্রাফিটাইজেশন টেন্ডেন্সিটাকে বেশি করার জন্য। এখানে একটা ডেটা দেখানো হয়েছে, একটা বার কাস্টিং করা হয়েছে, সিলিন্ডার কাস্টিং, সিলিন্ডার ডিফারেন্ট ডায়ামিটারে কাস্টিং করা হয়েছে। সো ডিপেন্ডিং অন দ্য ডাইমেনশন মেকানিক্যাল প্রপার্টি এই রেঞ্জে ভ্যারি করে। সো গ্রেনেড হার্ডনেস দেখানো হচ্ছে, এখানে টেনসাইল প্রপার্টিও দেখানো। সো বেসিক্যালি টেনসাইল প্রপার্টি এবং গ্রেনেড হার্ডনেসের ভ্যালুগুলো উল্লেখ করা হয়েছে। সো হাফ ইঞ্চি যদি ডায়ামিটারের সিলিন্ডার থাকে তাহলে গ্রাফাইট এই ধরনের হচ্ছে 1.2 ইঞ্চি, গ্রাফাইট একটু বড় হয়েছে বিকজ অফ দ্য ফাস্টার স্লোয়ার কুলিং রেট। 2 ইঞ্চি হলে আরো স্লো কুলিং রেট, সো গ্রাফাইট বড় হচ্ছে। 6 ইঞ্চি ডায়ামিটারের যদি হয় তাহলে পরে স্লোয়েস্ট কুলিং হবে, সো গ্রাফাইট সাইজ সবচেয়ে বড় হচ্ছে। সো এই হলো আমাদের আগেকার যে কথাগুলো বললাম তার একটা সামারি। এখানে ভ্যালুগুলো ডেটাগুলো 1000 ম্যাগনিফিকেশনে দেখানো হয়েছে, এটা 100 ম্যাগনিফিকেশন। এখন সলিড স্টেটে গ্রাফিটাইজেশন on slow cooling, graphite precipitates on previously existing flakes. So, যদি solidification stage যদি graphitization না হয় তাহলে solid stage এও graphitization হবে না। Solid stage এ graphitization হয় on pre-existing graphite flake. So, very slow cooling যদি হয়, oxide completely transforms to ferrite and graphite. Fine graphite flakes formed during freezing, regardless of type, promote solid state graphitization. তার মানে যে টাইপেরই থাকুক না কেন, সলিডিফিকেশনের সময় যদি গ্রাফাইট তৈরি হয় তাহলে সলিড স্টেজে গ্রাফিটাইজেশনকে সে এনহ্যান্স করবে।
Flake serves as a precipitation center for graphite. So এই হলো সলিড স্টেজের মূল কথা। আমরা আগে বলেছি কমার্শিয়াল প্র্যাকটিস টু রিটেইন 100% পারলাইট। সো এই সলিড স্টেজের গ্র্যাভিটেশন যেটা আছে যেটা টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়, পার্টিকুলারলি ইউটেক্টর ট্রান্সফরমেশন যেটা আছে সেটাকে মোটামুটি প্রিভেন্ট করা হয়, এবং এটা প্রিভেন্ট করার জন্য ম্যাঙ্গানিজ এবং সালফারের প্রপার ব্যালেন্স ইম্পর্টেন্ট। আমরা একটু পরে দেখবো, যাতে করে পারলাইটিক স্ট্রাকচারটা আমরা অ্যালাউ করি। Rapid solid state cooling and presence of carbide forming element also increase করে পারলাইট ফর্মিং টেন্ডেন্সি। তার মানে যদি আমরা সলিডিফিকেশন স্টেজটা যেটা আছে সেটাকে যদি স্লোলি কুল করি, তারপরে ইউটেক্টর স্টেজে বা সলিড স্টেজ ট্রান্সফরমেশন স্টেজের যে দুইটা স্টেজ আছে সেই স্টেজে যদি আমরা ফাস্টার কুল করি, তাহলে অস্টেন গ্রাফাইট চেঞ্জ হবে না। ফাস্টার কুলিং এর কারণে অস্টেন গুলো চেঞ্জ টু পারলাইট। সো কম্পোজিশন দিয়েও আমরা চেঞ্জ করতে পারি, অথবা আমরা কুলিং রেট চেঞ্জ করেও আমরা এই পারলাইট প্রমোটার হিসেবে কাজ করতে পারি। এখন এখানে একটা কেমিক্যাল কম্পোজিশন দেখানো হয়েছে গ্রে আয়রনের। ডিফারেন্ট গ্রেডের গ্রে আয়রন আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী, ব্রিটিশ স্ট্যান্ডার্ড 1452 অনুযায়ী 150 গ্রেড, 200 গ্রেড, 200-250 গ্রেড, এগুলো হলো টেনসাইল প্রপার্টির অনুযায়ী গ্রেড করা হচ্ছে। আমরা জানি যে ওভারঅল কাস্ট আয়রন নট এ ডাক্টাইল ম্যাটেরিয়াল, ইটস এ ব্রিটল ম্যাটেরিয়াল। সো ইল্ড স্ট্রেন্থ দিয়ে যেটা আমরা স্টিলকে ডিফাইন করি, এখানে ইল্ড স্ট্রেন্থ আর টেনসাইল স্ট্রেন্থ কাছাকাছি, এজ এ রেজাল্ট এটাকে টেনসাইল স্ট্রেন্থ দিয়ে ডিফাইন করা হয়। সো খেয়াল করো 150 টেনসাইল স্ট্রেন্থ এমপিএ আর 350 টেনসাইল স্ট্রেন্থ এমপিএ, 200 এক্সেট্রা, কম্পোজিশনের মধ্যে খুব একটা তফাৎ নেই। 150 যেটা আছে তার মধ্যেও কার্বন 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে, এখানেও 3.1 হতে পারে। সো ওভারঅল কম্পোজিশন যদি আমরা দেখি, তাহলে পরে কম্পোজিশন দিয়ে বোঝার উপায় নেই এটা কোন গ্রেডে। এজ এ রেজাল্ট আমরা নরমালি মেকানিক্যাল প্রপার্টি স্পেসিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন গ্রেডিং গ্রে আয়রন, ঠিক আছে? সো আমরা যখন কাস্ট আয়রন তৈরি করি, কাস্ট আয়রন তৈরি করার সময় আমাদের মাথায় থাকে হলো গ্রেডটা কি, অর্থাৎ মেকানিক্যাল প্রপার্টি কত বানাতে হবে, এবং তার উপর বেস করে আমরা কম্পোজিশন এবং স্ট্রাকচারকে সিলেক্ট করি, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড স্টিলের বেলায় আমাদের কিন্তু কম্পোজিশন ইজ দ্য মেইন ইস্যু, ঠিক আছে? মেকানিক্যাল প্রপার্টি যাই হোক, আমরা কম্পোজিশন দিয়ে মেকানিক্যাল প্রপার্টি পাই। উই অলওয়েজ কনসিডার মেকানিক্যাল কেমিক্যাল কম্পোজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন স্টিল অ্যান্ড আদার রক ম্যাটেরিয়াল। কিন্তু কাস্ট আয়রনের বেলায় মেকানিক্যাল প্রপার্টি মাথায় রেখে আমরা কম্পোজিশন ভ্যারি করি, স্ট্রাকচার ভ্যারি করি। সো composition and foundry practice must be adjusted to obtain desired strength of class of gray iron. সো তুমি কাস্ট আয়রন বানানোর সময় অর্ডার দিতে পারবা না যে আমার কাস্ট আয়রনের মধ্যে কার্বন 3.2 থাকতে হবে, এটা দিলে চলবে না। কারণ 3.2 দিলে পরে তোমার মেকানিক্যাল প্রপার্টি যেটা দরকার সেটা তুমি নাও পেতে পারো। তার জন্য তোমাকে বলতে হবে আমি এই গ্রেডের কাস্ট আয়রন চাই। এই গ্রেডে মানে আমার কাস্ট আয়রনের মধ্যে মেকানিক্যাল প্রপার্টি 250 হতে হবে, এন্ড ফাউন্ড্রি ম্যানের তখন লিবার্টি থাকবে কম্পোজিশন সিলেক্ট করা, স্ট্রাকচার সিলেক্ট করা। ওকে, কেমিক্যাল কম্পোজিশনের ইফেক্ট গুলো যদি খেয়াল করি, কার্বন আমরা মোস্ট ডমিনেটিং গ্রাফিটাইজার। সো কার্বন থাকলে পরে গ্রাফিটাইজেশন হয়। সো ফর গ্রাফিটাইজেশন টোটাল কার্বন একটা মিনিমাম ভ্যালু থাকে, সো ইট মাস্ট বি অ্যারাউন্ড 2.2। সো এইটার চেয়ে বেশি থাকতে হবে, ডিপেন্ডিং অন দ্য সিলিকন কোয়ান্টিটি এটা ভ্যারি করে। সো সিলিকনটা যদি আপাতত ইগনোর করি, মিনিমাম কার্বন, টোটাল কার্বন মাস্ট বি at least 2.2 to have a definite degree of graphitization. সিলিকন, আমরা বলছি সিলিকনের মেইন কাজই হলো প্রমোট নিউক্লিয়েশন অফ গ্রাফাইট, ঠিক আছে? তো সিলিকন যদি না থাকে গ্রাফিটাইজেশন হবে না, কার্বন যত বড়ই থাকুক না কেন। So low silicon is not sufficient to cause graphitization during solidification, but promote nucleation and graphitization at the high temperature in the solution. তার মানে তোমার লিকুইডের মধ্যে গ্রাফাইট সিলিকন কম আছে, সো তুমি যখন কাস্টিং শেষ করলা গ্রে কাস্ট আয়রন হবে না, হয়তো মটল্ড হয়েছে, হয়তো হোয়াইট কাস্ট আয়রন হয়েছে, কিন্তু অল্প সিলিকন থাকার কারণে এই গ্রাফিটেশনে আর্সটা আছে। সো এজ এ রেজাল্ট তুমি যখন এই হোয়াইট কাস্ট আয়রন দিয়ে ম্যালিয়েবল আয়রন তৈরি করবা, হাই টেম্পারেচার লম্বা সময় ধরে নিয়ে হিট করবা, তখন ওই সিলিকনটাই প্রমোট করবে গ্রাফিটেশন প্রসেসকে, তখন এটা ম্যালিয়েবল কাস্ট আয়রন ফর্ম করে। সো সিলিকন ইজ needed to form graphitization. So promote graphitization after carbon তো নাম্বার 1 আগেই বলেছি।
সিলিকনটা এটা প্রমোট করে a certain minimum level of silicon it must be there to cause sufficient capitalization during solidification and develop a satisfactory gray iron structure.